শিকদার মহল আজ নীরব। বাড়ির বড় কর্তা মাহদুল শিকদার রাগে টগবগ করছে। তাদের বাড়ির মেয়েকে ছোট করা, তার সাথে উঁচু গলায় কথা বলা, মুখের উপর বলা রিজভির কথাগুলো এখনও কানে বাজছে। রিজভি মেকি হেসে মাহদুলকে বলেছে, এতই যখন আদরের মেয়ে, তবে আপনার ছেলের বউ কেন করছেন না মামা? অন্যের ঘাড়ে কেন চাপাতে চাইছেন? সহসা কথা বলতে পারেননি মাহদুল শিকদার। রিজভি শব্দ করে হেসে উঠে বলেছিল, আপনারা নিজেদের আপদ আমার ঘাড়ে চাপাতে চাচ্ছিলেন। মাহদুল শিকদার চেঁচিয়ে উঠতেই রিজভি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, চিৎকার করছেন কেন মামা? পরপর বলল, আপনাদের কথা মতো পরীকে বিয়ে করতে রাজি হলেও আমি কখনোই পরীকে মন থেকে বিয়ে করতে চাইনি। রইল কথা, পরীর মতো মেয়েকে আমি কেন কোনো ছেলেই বিয়ে করতে চাইবে না? কেউই চাইবে না তার বউ পরীর মতো হোক। মাহদুল শিকদার রাগে পতে লাগলেন। রিজভি বেয়াদবকে সামনে পেলে নির্ঘাত কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত এতক্ষণে। মাহদুল শিকদার ফোনের এপাশ থেকে শক্ত গলায় বলল, দুদিনের মধ্যে তোর থেকে ভালো ছেলে দেখে পরীর বিয়ে দিব। রিজভি অপাশে বাঁকা হাসল, বলল, দেখা যাক তবে। তাচ্ছিল্য স্বরে বলল, তবুও নিজের ছেলের কথা বলছেন না? দেখেছেন, আপনারা নিজের ভালোটা ঠিকই বুঝেন। রিজভির প্রতিটা কথা মাহদুল শিকদারের রাগের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। রিজভির কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। মাহদুল শিকদার খট করে ফোন কেটে দিল। লিভিং রুমে পিনপিন নীরবতায় ছেয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রিজভি ছেলেটা ভালো ভালো একটা জব করছে, দেখতে শুনতে ভালো। তার থেকে বড় কথায় বাড়ির ছোট মেয়ে সাইদার ছেলে। সাইদা যখন অনেক করে নিজের ছেলের জন্য পরীকে চাইল, সবাই রাজি হয়ে গেল। রিজভি তখন রাজি ছিল, হঠাৎ করে এমনটা হবে কেউ ভাবতেও পারেনি। পরী করিডোরে দাঁড়িয়ে সবটা শুনল। লজ্জায় তার রেজ যেতে ইচ্ছে করছে। দুচোখ বেয়ে অঝরে অশ্রুকনা গড়িয়ে পড়ছে। আল্লাহ তাকে কেন কালো রং দিয়ে পৃথিবীতে পাঠালো, যেখানে তার প্রিয় বান্দারা সুন্দরের পূজারী, যেখানে সবাই সুন্দরের কদর করে। পৃথিবীতে শ্যামবর্ণের মানুষরা অবহেলিত। ওদেরকে কেউ ভালোবাসে না, কেউ না, বরং ওদেরকে সবাই আপদ মনে করে। পরী দৌড়ে রুমে চলে গেল। পরীর সাথে সাথে রিপ্তিও ছুটল। পরী রুমে ঢুকেই দরজা আটকে দিল। রিপ্তি চেঁচিয়ে বলল, পরী আপা দরজা খুলো, দরজা খুলো। পরী অপাশ থেকে বলল, চিন্তা করিস না রিপ্তি, আমি ঠিক আছি। যা এখান থেকে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। রিপ্তি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যি ঠিক আছো তুমি? পরী হ্যাঁ বলল রিপ্তি সরে হেলো সেখানে থেকে। মাহমুদ শিকদার বড় ভাইজানের মেজাজ বিগড়ে গেছে বুঝেছে। তারও মেজাজ খারাপ হয়েছে, রেগে আছে, তবে ভাইজান যে অতিমাত্রায় রেগে গেছে। আয়রা বেগম আঁচলে মুখ চেপে পিছনে পা বাড়ালো। তার মেয়ের কপালে কি আছে কে জানে। মেয়েটা আর কত কথা শুনবে। আল্লাহ মেয়েটার কপালে কি রেখেছে? আল্লাহ কেন মেয়েটার এত পরীক্ষা নিচ্ছে? মাহমুদ শিকদার ভাইজানকে বলল, ভাইজান শান্ত হন। জুলেখা বেগম ছুটে এসে স্বামীকে উদ্দেশ্য করে বলল, দয়া করে শান্ত হন। মাহদুল শিকদারের রাগ কমল না। আজ বাদে কাল বিয়ে। টুকিটাকি কাজ বাদে সব কাজের বায়না দেওয়া হয়ে গেছে। বিয়ের কার্ড ছাপানো বোধহয় হয়ে গেছে, শুধু বাড়িতে আসতে বাকি। বিয়েটা না হলে শিকদার বাড়ির সম্মান থাকবে। মাহদুল রাগে হনহনিয়ে শিকদার মহল ছাড়ল। মাহমুদ শিকদার দীর্ঘশ্বাস ফেলে ভাইজানের পিছু ছুটল। ড্যাশ 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 রাত 11টা। পরী ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ঠান্ডা হাওয়া বইছে চারপাশে। অন্ধকার রাত, আকাশে চাঁদের দেখা নেই। ছাদের অন্য পাশটায় নিভু নিভু আলোয় বাতি জ্বলছে। এদিকটায় তেমন একটা আলো নেই। অন্ধকারে দূরের আকাশে তাকিয়ে আছে। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল মেয়েটা। সে রিজভির জন্য কাঁদছে না। তবে কেন কাঁদছে সেই কারণটাও তার জানা নেই। পরী বেশ সময় ছাদে দাঁড়ালো। হঠাৎ করেই ছাদ পুরো অন্ধকার হয়ে গেল। বাতিটা নিভে গেছে। কারেন্ট চলে গেছে হয়তো। পরী আশপাশে তাকালো। অন্ধকারে ধীর পায়ে হেঁটে ছাদের দরজায় আসতেই ডান হাতের টান অনুভব করল। পরী হকচকিয়ে উঠল। ভয়ে চিৎকার করবে এমন সময় কেউ মুখ চেপে ধরল। পরী অস্ফুট স্বরে উ উ শব্দ করল। নিজের সামনে এক লম্বা চওড়া পুরুষ দাঁড়িয়ে, সেটা ঠাহর করতে পারল, তবে অন্ধকারের লোকটাকে চিনতে পারল না। পরী অন্ধকারে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। মেয়েটার ভয়ে আতঙ্কে কুঁকড়ে গেল। গলা শুকিয়ে উঠল। পরী ছুটার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু পারল না। লোকটার পরনের শার্টের সামনের অংশ শক্ত করে চেপে ধরল। লোকটা পরীর কানের কাছে হিসহিসিয়ে বলল, খুশস, ডোন্ট প্যানিক জান। পরী আবারও নড়েচড়ে উঠল। লোকটা এবার অন্ধকারে পরীর কপালে ঠোঁট ছোঁয়াল। পরী এক হাতে লোকটাকে ধাক্কা দিতেই লোকটা হিসহিসিয়ে বলল, ঈশ্বর, দিস ইজ নট ফেয়ার শ্যামাবতী। পরী চমকালো। শ্যামাবতী? এই সেই লোক যে তাকে শাড়ি পাঠিয়েছে। পরী আবারও উ উ শব্দ করল। লোকটা নিচু হয়ে পরীর চোখের পাতায় শব্দ করে চুমু এঁকে দিল। হিসহিসিয়ে বলল, উমম, তুমি আমার হয়ে অন্য কারোর জন্য কাঁদছ? যত খুশি কেঁদে নাও।
কেননা কালকের পর আমি ব্যতীত অন্য কারো নামে নিঃশ্বাসও নিতে পারবে না প্রেসি। জাস্ট কিছু সময়ের অপেক্ষা চান। পরি গোল গোল চোখ করে সবটা শুনছে। পরি এটুকু বুঝতে পারছে লোকটা ভীষণ লম্বা চওড়া। কেননা কথা বলার জন্য লোকটাকে বারবার নিচু হতে হচ্ছে। পরি বোধহয় লোকটার বুক সমান হবে এর জন্য লোকটাকে অনেকটুকু ঝুঁকতে হচ্ছে। এ বাড়িতে এমন মানুষ তো একজন, সে হচ্ছে মেহতাব ভাই। পরি মনে মনে আওড়ালো, মেহতাব ভাই। পরপর নিজেকে নিজে বলল, ছি, কি ভাবছিস পরি, মেহতাব তোর বড় ভাই। হঠাৎ লোকটা পরীকে ছেড়ে দিল, অন্ধকারে চট করে পরি থেকে সরে গেল। পরি অন্ধকার হাতরে লোকটাকে খুঁজল কিন্তু কাউকে পেল না। হাতে মোবাইল নেই, সিঁড়ির লাইট অফ। পরির হাত পা এখনো কাঁপছে। পরি কাঁপা কাঁপা পায়ে সিঁড়ি দিয়ে নামতে নিলেই সামনে লাইট জ্বলে উঠল। সিঁড়িতে মোবাইলের ফ্ল্যাশ অন করে মেহতাব দাঁড়িয়ে আছে। পরি কাঁপা কাঁপা গলায় ডাকল, মেহতাব ভাই। মেহতাব ধীর কণ্ঠে বলল, হুম। পরি বলল, আপনি ছাদে ছিলেন? মেহতাব ভ্রু কুচকালো থমথমে কণ্ঠে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, না। পরি কিছু বলল না। মেহতাবের পিছু পিছু নামল। ড্যাশ 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 ড্যাশ। মেহতাব নিজের বেডে আতশোয়া হয়ে ফেসবুক স্ক্রল করছে। কিছু সময় পর এহতিশাম রুমে ঢুকল। পরনে ব্ল্যাক শার্ট, গ্রে জিন্স। সিল্কি চুলগুলো এলোমেলো। ফর্সা লোমশযুক্ত, হাতে ব্যান্ডের ব্ল্যাক ওয়াচ। এই তো কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছিল মেহতাব আর এহতিশাম, সকাল সকাল কোথাও একটা গিয়েছিল। এহতিশাম রুমে ঢুকতেই মেহতাব কপাল কুঁচকাল। ভ্রু নাড়িয়ে বলল, কোথায় ছিলি? এহতিশাম ওয়াশরুমে যেতে যেতে বলল, নিচে। মেহতাব ওহ বলে মোবাইলে মনোযোগ দিল। চলবে। ভুলক্রুটি মার্জনীয়। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।